হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে টপিক দেখে বুঝতে পেরেই গেছো যে আমরা কি নিয়ে হাজির হয়েছি, আমাদের পর্যায় সারণীর সাজেশন নিয়ে। তো আমাদের এখন সামনের পরীক্ষাটা কি? আমাদের সামনের পরীক্ষাটা হচ্ছে আমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন। তো অনেকেই হয়তো ভাবছো যে আমাদের তো একদম মাধ্যমিক টার্গেট, তো মাধ্যমিকে একবারে ভালো নাম্বার পাবো, এখন ফার্স্ট সামেটিভ জাস্ট এমনিই দিতে যাচ্ছি, তো ফার্স্ট সামেটিভে একটা ভালো নাম্বার পেয়ে গেলেই মোটামুটি কাজ চলে যাবে। না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। মাধ্যমিক আমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, যেটা আমাদের কাছে একটা ওয়ার্ল্ড কাপ সমান। কিন্তু তার আগে কিন্তু আমাদেরকে কিছু বাইল্যাটারাল ম্যাচেস খেলতে হবে, যেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা যা যা পড়াশোনা করছি সেগুলো কি আদৌ একদম সঠিক পথে আছে, কি কি ভুলভ্রান্তি আছে, যে ভুলভ্রান্তিগুলো আছে সেগুলো কিভাবে শুধরাতে পারবো। তাহলে এই সমস্ত অপরচুনিটি গুলো কিন্তু আমরা পাবো আমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং আমাদের যে টেস্ট পরীক্ষা হবে তার মাধ্যমে। তাই এই তিনটে পরীক্ষাই কিন্তু আমাদের জন্য খুবই ক্রুশাল। আর এইখানে কিন্তু আমাদের একটা ভালো মার্কস আনা, আমাদের নিজেদেরকে ভালো করে টেস্ট করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তবেই কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো নাম্বার আমাদের কাছে আসবে। এখন কেন সাজেশন দেওয়া হচ্ছে? তার মানে কি এরকম যে আমি সারা বছর পড়লাম না, আর জাস্ট এই কয়েকটা প্রশ্ন উত্তর মুখস্থ করে নিলাম, একটা ভালো নাম্বার পেয়ে গেলাম, তাহলেই হয়ে গেল? না। সাজেশন এই কারণে দেওয়া হচ্ছে যাতে তোমরা যা যা পড়াশোনা করেছো সেগুলো পড়ার পর এই কোয়েশ্চেন গুলো দেখে তোমরা নিজেদেরকে বিচার করতে পারো যে আর কি আমি কি কোনো প্রশ্ন মিস করছি। এমন কোনো প্রশ্ন আছে যে প্রশ্নটা হয়তো আমার ভালো করে মুখস্থ করা নেই, হয়তো ভালো করে বোঝা নেই, হয়তো সেই প্রশ্নটা আমি পড়িনি। এই জিনিসগুলো যাতে তোমরা পরীক্ষার আগে নিজেদেরকে যাচাই করতে পারো, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কোনো প্রশ্ন অচেনা না লাগে, তার জন্য কিন্তু তোমাদের জন্য এই সাজেশন সিরিজ। তো এই সাজেশন সিরিজে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার সমস্ত একদম কম্প্রিহেন্সিভ একটা সাজেশন দেবো। এটা কিরকম সাজেশন হতে চলেছে? এটা একটা কম্প্রিহেন্সিভ সাজেশন হতে চলেছে। কম্প্রিহেন্সিভ সাজেশন মানে এর মধ্যে সমস্ত ধরনের কোয়েশ্চেন থাকবে যেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। স্কুল থেকে বানানো হবে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ টেস্ট পরীক্ষা। তাই এটা কিন্তু ডিপেন্ড করবে স্কুলের টিচারদের উপর যে পেপারটা কেমন হবে, পেপারের লেভেল কেমন হবে, পেপারের সিলেবাস কেমন থাকবে। মোরাললেস তোমাদের টেক্সট বুক থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন হয়, কিন্তু বেশ কিছু স্কুলেই কিন্তু তোমাদের আউট অফ সিলেবাসও বেশ কিছু কোয়েশ্চেন আসে। হ্যাঁ, সেটা মোটামুটি তোমাদের ক্লাস 10 লেভেলেই থাকে, তার বাইরে খুব বেশি দূরে কিন্তু যায় না। তো আমার কাছে যারা পড়েছে তাদের তো এই নিয়ে কোনো চিন্তা করারই নেই, কারণ যেটুকু বাইরে থেকে আসতে পারে সেটুকু আমি আমার প্রত্যেকটা লেকচারে কভার করি। তাছাড়াও এই যে সাজেশন সিরিজ আছে, এই সাজেশন সিরিজের প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা করে ফেলো তাহলেও কিন্তু তোমরা তোমাদের যে স্কুলের পরীক্ষা ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং টেস্ট পরীক্ষা, তাতে কিন্তু তোমরা 100% হোক আর না হোক 95% এর বেশি কিন্তু সাজেশন পেয়েই যাবে। তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে। তাহলে সবার প্রথমে আমরা কি করেছি, আমাদের যে পর্যায় সারণী চ্যাপ্টারটা তাকে বেশ কিছু টপিকে ভাগ করেছি, যেখানে আমি মোট 5টা টপিক বেছেছি। এই প্রত্যেকটা টপিক থেকে বেশ কিছু কিছু করে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। যেমন আমাদের যদি পুরো মার্কস বলি তাহলে আমাদের কিন্তু 7 থেকে 8 মার্কস আমাদের পর্যায় সারণী নামক চ্যাপ্টার থেকে আসবে। ঠিক আছে? এটার কোনো একদম ডিফাইন রুল নেই, কারণ প্রত্যেকটা স্কুল থেকে কোয়েশ্চেন বানাচ্ছে। কিন্তু অ্যাভারেজ আমাদের 7 থেকে 8 মার্কস কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি এই চ্যাপ্টারে আমাদের 40 মার্কসের মধ্যে ফার্স্ট সেমেটিভে। ঠিক আছে? তো তার মধ্যে আমাদের এই যে টপিক নাম্বার 1, যেটা কি আমাদের পর্যায় সারণীর ইতিহাস, সেখান থেকে কিন্তু আমরা 2 থেকে 3 মার্কস কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি, যেটা কিন্তু মেজরলি থাকবে আমাদের 1 মার্কস বা 2 মার্কস। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি কি প্রশ্ন পড়বো তাহলে? আমি এই টপিক 1-এ 7টা প্রশ্ন বলে দেবো। এই 7টা প্রশ্ন আমরা যদি পড়ে ফেলি তাহলেই কিন্তু আমাদের কাজ চলে যাবে। কি কি? প্রথমে আমরা পড়বো আমাদের ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র, তার উদাহরণ, যার মধ্যে আমরা কি দেবো, আমাদের লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের উদাহরণ। এটা লিখে দেবো যে এটা হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে আমাদের 23 আর এবং এটা হচ্ছে আমাদের 39। অর্থাৎ 39কে আমি যদি 7 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আসছে আমাদের 23। অর্থাৎ প্রথম যে মৌলটা এবং তৃতীয় যে মৌলটা, তাদের আমি যদি ভরের গড় বার করি তাহলে সেটা কিন্তু মাঝের যে এলিমেন্ট তার ভরের সমান হয়। ঠিক আছে? আচ্ছা, সীমাবদ্ধতা বলতে আমি বলবো কি, এটা শুধুমাত্র কিছু ত্রয়ীদের জন্যই কিন্তু ভ্যালিড, বাকি অন্য কোনো মৌলদের জন্য কিন্তু এটা ভ্যালিড নয়। ঠিক আছে? আচ্ছা, অষ্টক সূত্র আমাদেরকে যদি বলে নিউল্যান্ডের, তাহলে আমি কি বলবো? তাহলে আমি তার উদাহরণ দেবো এবং তার সীমাবদ্ধতা বলবো। তাহলে অষ্টক সূত্র আমাদের কি বলে, যে আমি যদি প্রথম মৌল থেকে চলা শুরু করি তাহলে অষ্টম মৌলে গিয়ে কিন্তু ওই যে মৌলদের ধর্মগুলো আছে সেই ধর্মগুলোর কিন্তু আমি একটা পুনরাবৃত্তি দেখতে পাবো। ঠিক আছে? এটার সীমাবদ্ধতা কি? এটার সীমাবদ্ধতা আমি বলবো যে আমাদের আপ টু জেড ইজ ইকুয়াল টু 20, আপ টু জেড ইজ ইকুয়াল টু 20, এটা কিন্তু আমাদের ভ্যালিড, তারপরে কিন্তু এটা ভ্যালিড নয়। অর্থাৎ ক্যালসিয়ামের পরের যে ভারী মৌলগুলো আছে সেই ভারী মৌলদের জন্য কিন্তু আমাদের নিউল্যান্ডের অষ্টক সূত্র ভ্যালিড হয় না। উদাহরণ কি দেবো? উদাহরণ দেবো যে আমাদের যদি আমি লিথিয়াম থেকে চলা শুরু করি, সেখান থেকে আমি 8 ঘর চললে পৌঁছে যাবো আমাদের সোডিয়ামের কাছে। ঠিক আছে? তাহলে সোডিয়ামের কাছে আমি যখন পৌঁছাবো তখনও কিন্তু আমি তার কি লিথিয়ামের যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো আমি সোডিয়ামের মধ্যে আবার রিপিটেশন পাবো। আবার যদি আমি 8 ঘর চলি তাহলে আমি আবার কি পটাশিয়ামে গিয়ে পাবো। কিন্তু আমি যদি বলি নিউল্যান্ডের অষ্টক সূত্রের ভিত্তি কি ছিল, তাহলে আমি কিন্তু আমাদের
পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলাম। তাহলে আমি যদি বলি তাহলে আমাদের লোথার মেয়ার অবধি এখানে যা যা লেখা আছে সেখানে প্রত্যেকটা কিন্তু আমাদের কি ছিল, সেগুলোর প্রত্যেকটার ভিত্তি ছিল আমাদের পারমাণবিক ভর। ঠিক আছে, এইবার তাহলে এরপরে মেন্ডেলিফের পর্যায় সূত্র দেখবে। তার সীমাবদ্ধতা বলতে কি, যে আমাদের পারমাণবিক ভর নিয়ে কাজ করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে পারমাণবিক ভর নয় বরং পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু তার আসল ভিত্তি। এটাই আমাদের সীমাবদ্ধতা। লোথার মেয়ারের ক্ষেত্রেও একই সীমাবদ্ধতা। এবং আমি যদি লোথার মেয়ারের সূত্র আর মেন্ডেলিফের পর্যায় সূত্রের মধ্যে পার্থক্য বলতে চাই তাহলে কিছুই না। মেন্ডেলিফের পর্যায় সূত্র আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম কিন্তু মৌলদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আর লোথার মেয়ার জিজ্ঞাসা করলে কি বলবো, বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলো তাদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ এর ক্ষেত্রে আমি ভৌত ও রাসায়নিক বলবো, এর ক্ষেত্রে আমি শুধু ভৌত ধর্ম বলবো। ঠিক আছে, আচ্ছা, এবার তারপরের কোশ্চেনটা আমাদেরকে বলছে যে মেন্ডেলিফের পর্যায়ের সূত্রের ত্রুটিকে কিভাবে সংশোধন করেছিলেন, অর্থাৎ কি পরীক্ষা করেছিলেন। আমি বলেছিলাম সেই এক্স রশ্মি বর্ণালী পরীক্ষা করেছিলেন, তাই তো বিভিন্ন ধাতু নিয়ে কে করেছিল, আমাদের বিজ্ঞানী মোজলে কিন্তু করেছিল। এই মোজলেই কিন্তু প্রথমবার আমাদের সংশোধন করলেন কি, যে আমাদের পারমাণবিক ভর একটা ভুল ভিত্তি, বরং আমাদের এখন থেকে আমরা কি করব, আমরা কিন্তু আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক নিয়ে কাজ করব। তাহলে এখন থেকে কিন্তু এই যে লাস্টের তিনটে রয়েছে, এই তিনটার ভিত্তি কি দাঁড়ালো, এই তিনটার ভিত্তি দাঁড়ালো আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক। ঠিক আছে, কেন, কারণ বিজ্ঞানী যে মোজলে তিনি আমাদের পর্যায় সারণীর ইতিহাসে কি অবদান রাখলেন, তিনিই প্রথম প্রমাণ করলেন যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো তার পারমাণবিক ভরের সাথে নয় বরং পারমাণবিক ক্রমাঙ্কের সাথে কিন্তু পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর আমাদেরকে কি বলছে, মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত রূপ লেখো। তাহলে সংশোধিত মানে কি বলবো, এই যে এ বলে দিল যে আমাদের পারমাণবিক ভর লেখা যাবে না, তাহলে কি লিখতে হবে, পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে আমি কি বলবো, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের সেগুলো কি তাদের পারমাণবিক ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, এটাকেই আমরা আবার কি বলি, আধুনিক পর্যায় সূত্র বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমাকে বলে মেন্ডেলিফের পর্যায় সারণী ও আধুনিক পর্যায় সারণীর মধ্যে পার্থক্য লেখো, তাহলে আমি কি বলবো, দেখো আমি তাহলে বেশ কিছু পয়েন্ট বলবো। কি কি পয়েন্ট, দেখো প্রথমে আমি বলবো এদের ভিত্তি। ভিত্তি আমি কি বলতে পারি, আমি ভিত্তি বলতে পারি যে আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণী হচ্ছে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, আর আধুনিক পর্যায় সারণী আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে থাকে। আর কি পয়েন্ট বলবো, আমি বলবো আমাদের পর্যায় ও শ্রেণী সংখ্যা। ঠিক আছে, পর্যায় ও শ্রেণী সংখ্যা, যদিও আমাদের পর্যায় সংখ্যাটা কিন্তু আমাদের সমান 7টাই, কিন্তু আমাদের শ্রেণী সংখ্যা কি আমাদের আলাদা আলাদা সময় কিন্তু আলাদা আলাদা ছিল। আমাদের যখন মেন্ডেলিফের পর্যায় সারণী এসেছিল তখন আমাদের শ্রেণী কতগুলো ছিল, শ্রেণী ছিল আমাদের 8টা। তারপর যখন নোবেল গ্যাস আসলো তখন কতগুলো হয়ে গেল, 9টা। আর আধুনিক পর্যায় সারণীতে আমাদের কতগুলো আছে, 18টা। ঠিক আছে, আচ্ছা, আর কি বলতে পারি, আর বলতে পারি কোন বিজ্ঞানীর অবদান ছিল, তাহলে মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেটা মেন্ডেলিফের অবদান ছিল। আধুনিক পর্যায় সারণী ডিজাইনিং এ কিন্তু আমাদের বিজ্ঞানী বোরের অবদান ছিল। আর তার যে ভিত্তিটা আমাদের উপস্থাপিত হলো সেটা কার জন্য উপস্থাপিত হলো, আমাদের মোজলের জন্য। ঠিক আছে, আচ্ছা, আর কি বলা যায়, এগুলো হলো শ্রেণী সংখ্যা হলো, বিজ্ঞানী হলো, ব্যাস এরকমই আমাদের কি বিভিন্ন পয়েন্ট আমাদের লিখলে কিন্তু আমাদের কাজ চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর চলে আসি হচ্ছে আমাদের মৌল সংখ্যা বলতে পারি একটা। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মৌল সংখ্যা, যেখান থেকে কিন্তু তোমরা তোমাদের এসএকিউ এমসিকিউ এক্সপেক্ট করতে পারো। মৌল সংখ্যা আমাদের যে মেন্ডেলিফের পর্যায় সারণী তো সেখানে কতগুলো ছিল, 63টা মৌল সংখ্যা ছিল। আর আমাদের আধুনিক পর্যায় সারণীতে আমাদের 118টা কিন্তু মৌল সংখ্যা ছিল। ঠিক আছে, মানে আছে এখনো। আচ্ছা, তারপর কি, তারপর আজকে আমাদের টপিক 2। আচ্ছা, যারা ভাবছো যে আমাদের টপিক 1 কোথা থেকে পড়বো, আমাদের চ্যানেলে কিন্তু আমাদের লেকচার নাম্বার 1 যেটা পর্যায় সারণী তার মধ্যে কিন্তু আমাদের টপিক 1 কভার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপর চলে আসি আমাদের টপিক 2। টপিক 2 কি বলছে, যে মৌলগুলোর পরিচয়। এটা আমাদের চ্যানেলের লেকচার নাম্বার 2 পর্যায় সারণীর জন্য, সেখানে কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে পর্যায় সারণী ও মৌলদের যে পরিচয়, সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে, দেখো এখানে আমি লিখেছি টিকা লেখো। তাহলে পরীক্ষায় কি টিকা লেখো বলে আসতে পারে, খুবই কম চান্স আছে। আর যদি টিকা আসে তাহলে সন্ধিগত মৌলের জন্য আসবে। ঠিক আছে, কিন্তু বা ইউরেনিয়াম উত্তর মৌলের জন্য আসতে পারে। কিন্তু আমরা কেন টিকা লেখক হিসেবে পড়ছি, কারণ আমাকে বলতে পারে ক্ষার ধাতুর গ্রুপ কোনটা বলো, তাহলে আমি কি বলবো যে এটার গ্রুপ হচ্ছে আমাদের 1। ঠিক আছে, বলতে পারে ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে কেন ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে, 1 নম্বরের প্রশ্ন। আমাদেরকে বলতে পারে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর গ্রুপ কত, তাহলে আমি বলবো কি গ্রুপ নাম্বার 2। ডিটেলসে সব পড়ানো হয়েছে আমাদের লেকচার নাম্বার 2 তে পর্যায় সারণী, সেখানে গিয়ে দেখে নিতে পারো। হ্যালোজেন মৌলের গ্রুপ কি, সেটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 17। এরকম ভাবে প্রত্যেকের কিন্তু গ্রুপ নাম্বার জিজ্ঞাসা করতে পারে, তার অন্য কোনো নাম জিজ্ঞাসা করতে পারে। যেরকম কি আমাদের নোবেল গ্যাসের নাম হচ্ছে আমাদের অভিজাত মৌল, তাহলে বললো যে নিচের কোনটি অভিজাত মৌল, নিচে 4টে অপশন আছে, তার মধ্যে নোবেল গ্যাসের অপশন দেওয়া থাকবে একটা। বললো কোন কাদেরকে আমরা বলি অভিজাত মৌল, নিচে লেখা আছে একটা অপশনে নোবেল গ্যাস। এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। আর কি নাম দিতে পারি, একে আমরা নাম দিতে পারি নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, আর কি নাম দিতে পারি, আর নাম দিতে পারি নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, অভিজাত, সম্ভ্রান্ত গ্যাস বলতে পারি, সম্ভ্রান্ত গ্যাস। ঠিক আছে, তাহলে এরকম কিন্তু আমরা বিভিন্ন নাম দিতে পারি, নাম দিয়েও কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। সন্ধিগত মৌলেরটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এটা ডিপেন্ড করছে কিন্তু তোমাদের স্কুলের স্যাররা কিরকম জানেন বা সেই স্যার কি বলবেন। যেরকম তোমাদের বইতে কিন্তু লেখা আছে যে সন্ধিগত মৌল হচ্ছে আমাদের গ্রুপ 3 থেকে কিন্তু 12, যেটা কিন্তু আমাদের ভুল। কোনটা সঠিক, গ্রুপ
3 থেকে 11 কিন্তু আমাদের সঠিক। দেখো গ্রুপ 3 থেকে 12 এটা হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে, আর গ্রুপ 3 থেকে 11 এটা আমাদের ডি ব্লক এলিমেন্টও হবে, আবার এটা কিন্তু আমাদের ট্রানজিশন এলিমেন্টও হবে, অর্থাৎ সন্ধিগত মৌলও কিন্তু হবে। আমি পড়িয়েছি আমাদের লেকচার নাম্বার 2, সেখানে কিন্তু আমি ডিটেলসে এক্সপ্লেন করেছি। কেন আমি এই কথাটা বলছি যে এটা ভুল, সেটাও কিন্তু ওখানে এক্সপ্লেন করা আছে, এবং তোমরা 11-12 উঠলেও কিন্তু সেটা জানতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা ডিপেন্ড করছে যে তোমাদের স্কুলের স্যার কি বলেন। তো তোমরা যদি এখন স্কুলে যাও, তাহলে স্কুলের স্যার বা ম্যামের কাছে জিজ্ঞাসা করে নিতে পারো যে তোমাদের স্কুলে যদি সন্ধিগত মৌল আসে, তাহলে তোমরা কোনটা লিখবে, 3 থেকে 11 লিখবে না 3 থেকে 12 লিখবে। ঠিক কোনটা? ঠিক কিন্তু এইটা, 3 থেকে 11। 3 থেকে 12 আমি লিখতে পারবো না, কারণ 12 নম্বরে কি আছে, 12 নম্বর শ্রেণীতে আছে আমাদের জেড সিডি এইচজি, এরা কিন্তু আমাদের ডি ব্লক এলিমেন্ট, বাট আমাদের ট্রানজিশন এলিমেন্ট নয়। আমি পড়িয়েছি ভালো করে, ঠিক আছে। তারপর আমাদের চ্যালকোজেন যদি বলে, তাহলে কি গ্রুপ 18। ধাতুকল্প আমাদের কারা? ধাতুকল্প আমাদের সিলিকন, আর্সেনিক, এগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপর ইউরেনিয়ামোত্তর মৌল কি? ইউরেনিয়ামোত্তর মৌল মানে হচ্ছে আমাদের 92 যে ইউরেনিয়াম তার পরবর্তী মৌলগুলো। এখান থেকে আমাদের কি এক্সাম্পল দিতে পারে। তাহলে আমি কি কি পড়বো? দেখো টিকা বলতে আমি এখান থেকে পড়বো যে তাদের গ্রুপ কি কি, মানে আমি তাদের গ্রুপ সংখ্যাটা পড়বো, শ্রেণী সংখ্যা, তাদের বেশ কিছু ধর্ম পড়বো। ধর্ম যেরকম ধরো সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল কি করে, আমাদের বিভিন্ন রঙিন জটিল যৌগ তৈরি করে, তাদের মধ্যে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, ঠিক আছে। তাহলে এগুলো আমি পড়িয়েছিলাম, তাহলে এরকম ধর্মগুলো কিন্তু আমি পড়বো। আবার আমি কি পড়বো, যে এদের বিক্রিয়া কিরকম হয়, যেরকম ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আমি কি বলেছিলাম যে ম্যাগনেসিয়াম, সেই ম্যাগনেসিয়াম কি করে, আমাদের গরম জলের সাথে বিক্রিয়া করে, তাহলে হট ওয়াটারের সাথে যদি বিক্রিয়া করে তখন কি তৈরি করে, তখন ওটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, আর সাথে তৈরি করে আমাদের হাইড্রোজেন। কিন্তু এই ম্যাগনেসিয়ামই যদি স্টিমের সাথে বিক্রিয়া করে, তাই তো, স্টিম মানে কি, স্টিম মানে হচ্ছে আমাদের H2O গ্যাস, তার সাথে বিক্রিয়া করলে কি করে, তখনও এমজিও তৈরি করে, সাথে তৈরি করে আমাদের হাইড্রোজেন গ্যাস। তাহলে এগুলো আমি পড়িয়েছিলাম। তাহলে এরকম আমাদের বিভিন্ন ধর্ম আমরা পড়বো, এখান থেকে কিন্তু আমাদের 1 নাম্বার 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। আর কি পড়বো, আর পড়বো আমরা ভালো করে হচ্ছে আমাদের উদাহরণ, এটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে উদাহরণ কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটার ক্ষেত্রে। ক্ষার ধাতুর উদাহরণ, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ, মনে রাখা নিমোনিক, সব কিন্তু আমি পড়িয়ে দিয়েছি। তাই আমাদের লেকচার যেগুলো আছে, ইভেন কিছু শর্টস দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো, ঠিক আছে। আর এই মৌলগুলোর মধ্যেও না আরেকটা জিনিস পড়ে নেবে, সেটা হচ্ছে তেজস্ক্রিয় কারা কারা। আমি লিখে দিচ্ছি এখানে, এটা তোমরা পড়বে হচ্ছে তেজস্ক্রিয় মৌল কারা কারা, ঠিক আছে। এবার কি কি পড়বে, পড়বে যে তেজস্ক্রিয় ক্ষার ধাতুকে, একদম শেষে কি আছে, ক্ষার ধাতু, হাই লিনাকার আপসেফারিয়ার, ওর মধ্যে লিনা থেকে চালু হচ্ছে আমাদের ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, শেষে কি আছে, ফ্রান্সিয়াম। তাহলে তেজস্ক্রিয় ক্ষার ধাতুকে আমাদের ফ্রান্সিয়াম, ঠিক আছে। তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে বেটা মাঙ্গা কার্সপুটার বাপ রাজি, ওই যে লাস্টে রাজি আছে আর এ, ওটা কি আমাদের তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা। হ্যালোজেন যদি বলি, ফির কাল বাহার আই আন্টি, তাহলে আন্টি একদম ভালো না, এটি কি আমাদের তেজস্ক্রিয়, ঠিক আছে। নোবেল গ্যাস যদি বলি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাহলে রেডন কি, রেডন হচ্ছে আমাদের তেজস্ক্রিয়। তাহলে এরকম ভাবে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে একটি তেজস্ক্রিয় ক্ষার ধাতুকে, সেটা হচ্ছে আমাদের ফ্রান্সিয়াম, একটি তেজস্ক্রিয় মৃত্তিকা ধাতুকে, সেটা হচ্ছে আমাদের রেডিয়াম, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু তোমাদের ছোট ছোট এমসিকিউ এসিকিউ আসতে পারে। আচ্ছা, তারপর আমরা চলে যাবো আমাদের টপিক নাম্বার 3-তে। তাহলে আমরা টপিক নাম্বার 2-তে কি বললাম, টপিক নাম্বার 2-তে আমি বলছি যে এখান থেকে কিন্তু তুমি 1 থেকে 2 মার্কস কিন্তু এক্সপেক্ট করতেই পারো, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমাদের টপিক নাম্বার 3। টপিক নাম্বার 3 আমাদের কি আছে, পর্যাবৃত্ত ধর্ম। এটা কোথায় পাবে, এটা আমাদের লেকচার নাম্বার 3-তে কিন্তু তোমরা একদম ডিটেলসে পেয়ে যাবে, যেটা ওয়ান অফ দ্য বেস্ট লেকচার হবে, ইফ নট দ্য বেস্ট। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট লেকচার কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের এই পর্যাবৃত্ত ধর্মের উপরে, ঠিক আছে। কেন ওয়ান অফ দ্য বেস্ট বলছি, কারণ আমি একটা টাইমে হিন্দি লেকচার থেকে পড়তাম, ঠিক আছে। তো সেখানে যেরকম জিনিসগুলো আমি নিজে শিখেছিলাম, তারপর আমি বই পড়ে যা যা শিখেছি, তার সমস্তটাই কিন্তু আমি কম বেশি তোমাদের লেভেলে যত অবধি দেওয়া সম্ভব তত অবধি দিয়ে দিয়েছি। তাই ওর বাইরে তোমাদের ক্লাস 10-এ আর কিছু শেখা পসিবলই নয়। তাই আমি বললাম যে ইফ নট দ্য বেস্ট, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট লেকচার ফর ইউ, ঠিক আছে। তো আমাদের পর্যাবৃত্ত ধর্ম ওখান থেকে তোমরা ডিটেলসে বুঝে নিতে পারো, ঠিক আছে। এইবার পর্যাবৃত্ত ধর্ম কাকে বলে, এটা তোমাদের প্রশ্ন আসতে পারে, যদিও এটার কিন্তু চান্সেস কম আছে যে এর সংজ্ঞাটা তোমাদের পরীক্ষায় দিল, ঠিক আছে। তবুও দেখে যেতে পারো, এক লাইনেরই তো একটা সংজ্ঞা, ঠিক আছে, যে বিভিন্ন মৌলের যে ধর্মগুলো আমাদের পারমাণবিক ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় তাদেরকে বলে পর্যাবৃত্ত ধর্ম। ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এক্সাম্পল। তাহলে 4টে পর্যাবৃত্ত ধর্মের উদাহরণ দাও, যেরকম পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ, একই জিনিস, আয়নন শক্তি, আয়নন বিভব, একই জিনিস। তারপর আমরা বলছি আমাদের তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ অপরাধর্মিতা, এটাও একই জিনিস। তারপর কি আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি বা আমাদের কি তড়িৎ ইলেকট্রন আসক্তি। তারপর বলতে পারি জারণ বিজারণ ধর্ম। এগুলো সব কি আমাদের পর্যাবৃত্ত ধর্মের উদাহরণ। এমন 5টা ধর্মের উদাহরণ দাও যেগুলো কিন্তু পর্যায়গত ধর্ম নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিরকম প্রশ্ন আসতে পারে, তেজস্ক্রিয়তা একটি পর্যাবৃত্ত ধর্ম, সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে এমন কোন কোন ধর্ম আছে যেগুলো পর্যাবৃত্ত ধর্ম নয়, হয়কে নয়, আর নয়কে কিন্তু হয় পড়বে না ভুলেও, ঠিক আছে। তাহলে কি কি হতে পারে, আমাদের হতে পারে কিন্তু আমাদের তেজস্ক্রিয়তা, যেটা কিন্তু বারবার পরীক্ষায় দেয়। তারপর আমাদের হতে পারে কিন্তু আমাদের দ্রাব্যতা। তারপর হতে পারে আমাদের ধর্ম কেন লিখছি, লিখবো আমাদের গন্ধ। তাহলে কি লিখতে পারি আমাদের গন্ধ, ঠিক আছে। হতে পারে আমাদের বর্ণ মানে কালার,
ঠিক আছে, হতে পারে আমাদের ঘনত্ব। তাহলে এগুলো কিন্তু আমাদের পর্যাবৃত্ত ধর্ম নয় বা অপর্যাবৃত্ত ধর্ম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি আমাদের সংজ্ঞা। তাহলে সংজ্ঞা কিন্তু একটা এখান থেকে আসবেই, এনি ওয়ান। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো একটা কিন্তু তোমরা পাবেই। ঠিক আছে, তাহলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ দিতে পারে। কোনো কোনো স্কুলে কিন্তু সমযোজী ব্যাসার্ধ দিতে পারে। সমযোজী ব্যাসার্ধ আমি কোথায় পড়াই? আমি পড়াই সমযোজী বন্ধন পড়ানোর পরে। যে সমযোজী বন্ধনই জানে না ব্যাসার্ধ কি করে বুঝবে? ঠিক আছে, তো আমি তাই জন্য ওটাকে বাঁচিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের কি, দুটো মৌলের মধ্যে সমযোজী আমাদের বন্ধন ঘটলো। তাহলে এই যে আমাদের নিউক্লিয়াস রয়েছে, এই যে আমাদের নিউক্লিয়াস রয়েছে, দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে আমি কি বলি? তাকে আমি বলি ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। ঠিক আছে, এই ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্সকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে চলে আসে আমাদের সমযোজী ব্যাসার্ধ। এটা কি খুব ইম্পর্টেন্ট? না, এটা নট সো ইম্পর্টেন্ট, বাট কিছু কিছু স্কুলে কিন্তু তোমাদের এটা দিতেই পারে। আগের বছর আমি যাদের পড়াতাম তাদের কিন্তু সমযোজী ব্যাসার্ধের সংজ্ঞা দিয়েছিল। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করছে না স্কুলে কোন স্যার বা ম্যাম কোশ্চেন করছে, তিনি কেমন কোশ্চেন করবে। তো আমি যাদেরকে পড়াতাম তাদের কিন্তু আগের বারই এসেছিল সমযোজী ব্যাসার্ধের সংজ্ঞা। ঠিক আছে, পরীক্ষার জন্য কি খুব ইম্পর্টেন্ট? না, সাধারণত কিন্তু আমাদের পারমাণবিক ব্যাসার্ধের সংজ্ঞা দেওয়া উচিত। ঠিক আছে, যেটা আমরা কিন্তু ক্লাস নাইন্থ বা 10th লেভেলে পড়ি। 9-এর আইসিএসসি তে আছে, আর 10th-এ তোমাদের রয়েছে ডাব্লিউবিসিএইচএসসি বোর্ডে। ঠিক আছে, আচ্ছা, আয়নন বিভব কি? আয়নন বিভব হচ্ছে ওই বিচ্ছিন্ন অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য আউটার মোস্ট শেল অফ অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস নিউট্রাল অ্যাটম। ওইটা হচ্ছে তোমাদের কি আয়নন শক্তি। ঠিক আছে, আমার ইংরেজিটা বেটার মনে থাকে, বাংলাটা হয়তো বলতে গেলে আমি একটা ওয়ার্ড ভুলে যাই, যেমন আইসোলেটেড মানে বিচ্ছিন্ন। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক। তারপর হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা। তড়িৎ-ঋণাত্মকতা মনে থাকে যে সমযোজী বন্ধনে আবদ্ধ, যে সমযোজী বন্ধনের যে ইলেকট্রন জোড়, সেই ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার ক্ষমতাকে আমরা কি বলি? তড়িৎ-ঋণাত্মকতা বলি। তাহলে এই দুটো বেশি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আমাদের প্রথমটা থেকেও কিন্তু আমাদের আসতে পারে। আসলে কি আসবে আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট পারমাণবিক ব্যাসার্ধর বা আকারের কিন্তু সংজ্ঞা। ঠিক আছে, সমযোজী ব্যাসার্ধ ইম্পর্টেন্ট কম তুলনামূলক। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো আমাদের পর্যায় ও শ্রেণী বরাবর বিভিন্ন যে আমাদের ধাতব অধাতব ধর্ম ছিল বা অন্যান্য যতগুলো ধর্ম ছিল, মানে আমাদের আকার থাকলো, আমাদের কি কি থাকলো? আমাদের আকার থাকলো, আয়নন শক্তি থাকলো, তড়িৎ-ঋণাত্মকতা থাকলো, জারণ ধর্ম প্লাস বিজারণ ধর্ম। লিখতে ভুলে গেছি এখানে, কি জারণ ধর্ম ও বিজারণ ধর্ম। ঠিক আছে, দুটোই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, যে বাম থেকে ডান দিকে গেলে কি হয় পর্যায় বরাবর, আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে কি হয়। ঠিক আছে, তাহলে এই ধর্মগুলো কিন্তু কিভাবে পরিবর্তন হয় সেগুলো কিন্তু তোমাদের 1 নাম্বার জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, যদি 2 নাম্বার দেয় তার মানে পর্যায় শ্রেণী দুটোই জিজ্ঞাসা করবে। যদি 1 নাম্বার দেয় তাহলে হয় পর্যায়েরটা জিজ্ঞাসা করলো, যে পর্যায় বরাবর আমাদের কি আকারের কিরূপ পরিবর্তন হয়, তাহলে আমি বলবো পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে আকার ক্রমশ হ্রাস পায়, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে নতুন কক্ষের আবির্ভাব ঘটে। তাই মৌলগুলোর যে পরমাণু তাদের যথাক্রমে কিন্তু আকার বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কিন্তু আমি উত্তরগুলো দেবো। এবার আমাদের তাহলে ক্রম নির্ণয় করতে দিলে কোনগুলো আমাদের কিন্তু আসার চান্স রয়েছে। দেখো, যদি আকারের ক্রম জিজ্ঞাসা করে তাহলে পর্যায়ে আমাদের 1, 2 এবং 3-এর মধ্যে থেকে কিন্তু দেবে। যদি আমাদের বলে যে শ্রেণী বরাবর, তাহলে কি হবে? তাহলে 1, 2, 14 আসতে পারে, 15, 16 এবং 17, 18 কিন্তু আসতে পারে আমাদের। ঠিক আছে, আচ্ছা, যদি আমাদের আয়নন শক্তি বলে তাহলেও কিন্তু পর্যায়ে দিলে আমাদের 1, 2, 3-ই পড়তে হবে। সবসময় মনে রাখবে আমাদের জন্য পর্যায়ে 1, 2, 3 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর শ্রেণী বললে আমাদের যদি আয়নন শক্তি হয় তাহলে 1, 2 দিতে পারে, 15, 16, 17 দিতে পারে। ঠিক আছে, 13-তে যে এক্সেপশন গুলো ছিল ওগুলো তোমাদের লেভেলের নয়। ঠিক আছে, ওগুলো কিছু বোর্ডসে আসে, যেমন আইসিএসসি বোর্ডে আসে অনেক সময়। আর আইসিএসসি বোর্ডেই আমি সম্ভবত দেখেছিলাম একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। ঠিক আছে, এবার একটা মক টেস্ট ছিল কিন্তু আমি ভুলে গেছি, বাট যাই হোক আমি দেখেছিলাম আইসিএসসি বোর্ডের যে পেপার তাতে। আর তোমাদের বোর্ডে কিন্তু গ্রুপ 13-র এক্সেপশনটা আসার কথা না, বাট আমি যখন আমাদের স্কুলে পড়তাম, আমাদের মাধ্যমিক ছিল, তখন আমার মনে আছে যে আমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে বা টেস্ট পরীক্ষায় কিন্তু দিয়েছিল আমাদের যে 13 নম্বর গ্রুপ তার আকারটা, যেটা কিন্তু এটা, সরি আয়নন শক্তিটা। তাহলে বেগুন, আলু, গাজর, ইন, থালা আমি পড়িয়েছিলাম। তাহলে এই যে আমাদের অর্ডারটা ছিল না, এটা কিন্তু আমার স্কুলে দিয়েছিল আমার সময়। ঠিক আছে, বহু বছর আগে। যাই হোক, বহু বছর মানে খুব বছর না, 6-7 বছর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি চলে আসি, তারপর চলে আসি তড়িৎ ঋণাত্মকতার ক্রমের ক্ষেত্রে। তাহলে তড়িৎ ঋণাত্মকতাও আমাদের কি পর্যায়ে 1, 2, 3-এর জন্য দেখবো। আর যদি আমাদেরকে শ্রেণী বলে তাহলে 1, 2 দিতে পারে অথবা 16, 17 দিতে পারে। ঠিক আছে, 18 নম্বর যে আছে তারা কি আমাদের নোবেল গ্যাস। তো নোবেল গ্যাসের তো তড়িৎ ঋণাত্মকতা কি আমরা শূন্য কল্পনা করি অথবা একদম মিনিমাল ধরি, কারণ ওরা কি, ওরা তো বন্ধন করতেই চায় না সমযোজী বন্ধন। তাহলে তাদের মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে টানার ক্ষমতা আমি বিচার কি করবো? ঠিক আছে, তাই আমরা গ্রুপ 18 কিন্তু এখানে পড়বো না। ঠিক আছে, একইভাবে আমরা জারণ ও বিজারণ ধর্মের ক্রম কিন্তু আমরা দেখবো পর্যায়ে 1, 2, 3-এর জন্য, এবং আমাদের যদি শ্রেণী বলে তাহলে 1, 2, 16 ও 17-র মধ্যে দেখবো। তাহলে এই কটা যদি সঠিক ক্রম তোমরা দেখে নাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, এটা একদম কনফার্ম যে এখান থেকে কোয়েশ্চেন আসবেই। 1 নাম্বার আসুক, 2 নাম্বার আসুক, 3 নাম্বার আসুক, 4 নাম্বার আসুক, এখান থেকে কিন্তু তোমরা পাবেই। তা আমরা বলতে পারি যে আমাদের এই যে টপিক নাম্বার 3, এখান থেকে কত নাম্বার আমরা এক্সপেক্ট করব? এখান থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করবো যে এখান থেকে আমরা 3 থেকে 4 নাম্বার কিন্তু পাবোই। তাহলে 3 to 4 মার্কস কিন্তু আমরা পর্যাবৃত্ত ধর্ম থেকে পেতে চলেছি। ঠিক আছে,
আচ্ছা, এবার তুমি বলবে যে তুমি এরকম 3 থেকে 4 ধরছো, এরকম ভাবে ধরলে তো তোমার 7 নাম্বার এড়িয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে 3 থেকে 4 নাম্বার বলছি, মানে 3 নাম্বার হতে পারে, 4 নাম্বার হতে পারে। যদি এখানে 4 নাম্বার হয়ে যায় তাহলে অন্য কোনোটায় 1 নাম্বার কমে যাবে, আবার যদি এখানে 3 নাম্বার হয় তাহলে অন্য কোনোটা 1 নাম্বার বেড়ে যাবে। এরকম ভাবেই তো পরীক্ষায় প্রশ্ন আসবে না, কোনো ডিফাইন্ড আমাদের তো মার্কস ডিস্ট্রিবিউশন নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদেরকে বলতে পারে একক লিখতে। দেখো পারমাণবিক ব্যাসার্ধ বললে আমরা বলবো পিকোমিটার বা আমাদের অ্যামস্ট্রং। আয়নন শক্তি বললে আমরা বলতে পারি ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, বলতে পারি আমাদের কিলো জুল, ঠিক আছে, পার মোল। এরকম ভাবে কিন্তু আমাদের বিভিন্ন কি আমাদের একক থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কোনটা, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এর কিন্তু কোনো একক নেই, তাহলে এটা কি, এটা একটা এককহীন রাশি। কারণ আমি কি বলছি যে সমযোজী বন্ধনে থাকা অবস্থায় ইলেকট্রন জোড়কে টানার ক্ষমতা, ক্ষমতা তো তোমার খাওয়ার ক্ষমতা বেশি, তাহলে কি এটার কোনো একক আছে? না, তাহলে এটা একটা এককহীন রাশি, ঠিক আছে। আচ্ছা, তারপর এরকম কোয়েশ্চেন গুলো কিন্তু আসতে পারে, যে কোয়েশ্চেন গুলো কিন্তু তোমরা এমসিকিউতে খুবই এক্সপেক্ট করতে পারো। কি? সর্বাধিক ও সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট মৌল, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা কার হবে? সর্বাধিক হবে কিন্তু আমাদের ফ্লুরিনের। সর্বনিম্ন কার হয়? আমাদের সিজিএম এর। ফ্লুরিনের কত হয়? ফ্লুরিনের পাউলিং স্কেলে 4.0 আর সিজিএম এর হয় 0.7, ঠিক আছে। সব থেকে ক্ষুদ্র মৌল কে হয়? সব থেকে ক্ষুদ্র মৌল হয় হচ্ছে আমাদের হাইড্রোজেন। সব থেকে বড় কে হয়? সব থেকে বড় হয় হচ্ছে আমাদের সিজিএম। ফ্রান্সিয়ামকে কেন ধরবো না? কারণ ওটা আমাদের তেজস্ক্রিয়, বলেও দিচ্ছে কি স্বাভাবিক মৌল, ঠিক আছে, না বললেও আমরা সিজিএমই লিখবো। তারপর বলছে সবচেয়ে বেশি আয়নন শক্তি, সবচেয়ে বেশি আয়নন শক্তি আমি কার ধরবো? সেটা ধরবো আমাদের হিলিয়ামের। আর সব থেকে কম আয়নন শক্তি কার ধরবো? যার আকার সব থেকে বড়, অর্থাৎ সিজিএম, ঠিক আছে। এগুলো আমি বুঝিয়ে দিয়েছি আমাদের সব লেকচারে, ঠিক আছে। তাহলে এই অবধি কিন্তু হয়ে গেল। এবার আসবো আমরা কিছু মিক্সড মাসালা টাইপ কোয়েশ্চেন্সে, ঠিক আছে, যেগুলো স্পেসিফিক্যালি আমি কোনো টপিকের মধ্যে ফেলছি না। যেরকম কি বলছে যে মেন্ডেলিফের পর্যায় সারণী ত্রুটি ও অসঙ্গতিগুলো উল্লেখ করো। এটা কোথায় আছে? এটা আমাদের মোস্ট প্রবাবলি আমি পড়েছিলাম লেকচার নাম্বার 1-এ, একবার দেখে নিও, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের পর্যায় সারণীর ত্রুটি কি কি ছিল, ঠিক আছে। এখান থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো 2 to 3 মার্কস, ঠিক আছে, 2 থেকে 3 মার্কস কিন্তু এই টপিক থেকে তোমরা পাবে, টপিক নাম্বার 4 থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে কি নিম্নলিখিত সারণীগুলিতে পর্যায় ও শ্রেণী সংখ্যা কত। দেখো প্রথমে বলছে কি মেন্ডেলিফের পর্যায় সারণী, তাহলে পর্যায় কতগুলো আছে? তাহলে পর্যায় কিন্তু আমাদের 7টাই থাকবে, আর শ্রেণী কতগুলো থাকে? শ্রেণী থাকে আমাদের 8টা। মেন্ডেলিফের সংশোধিত করছি, আর ততদিনে কি হচ্ছে, আমাদের নোবেল গ্যাসগুলো আবিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে তখন কিন্তু একটা শূন্য শ্রেণী অ্যাড হচ্ছে কি আমাদের নোবেল গ্যাসদের জন্য। তাহলে কতগুলো হয়ে যায়? তখন শ্রেণী হয়ে যায় আমাদের 9টা, ঠিক আছে। আর আধুনিকে কি হয়? 7টা পর্যায়, 18টা শ্রেণী, ঠিক আছে। তাহলে যথাক্রমে এগুলো কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে দীর্ঘ পর্যায় সারণীর কোন পর্যায়ে কতগুলো করে মৌল আছে। আমি আমার যে লেকচার নাম্বার 4 সেখানে আমি কি কোয়েশ্চেন বলার সময় বলেছিলাম একটা ম্যাজিক নাম্বারের কথা, 2, 8, 8, 18, 18, 32, 32, এটা বলেছিলাম। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়ে মৌল সংখ্যা, প্রথম পর্যায়ে মৌল সংখ্যা। আর এটা কি? এটা হচ্ছে আমাদের সপ্তম পর্যায়ে মৌল সংখ্যা, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের সপ্তম পর্যায়ে মৌল সংখ্যা। একইভাবে এটা কি? আমাদের দ্বিতীয় পর্যায়। এটা কি? আমাদের তৃতীয় পর্যায়। এটা কি? আমাদের চতুর্থ পর্যায়ে মৌল সংখ্যা। এটা আমাদের পঞ্চম পর্যায়ে মৌল সংখ্যা। এটা আমাদের ষষ্ঠ পর্যায়ে মৌল সংখ্যা। এটা আমাদের সপ্তম পর্যায়ে মৌল সংখ্যা। তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে আমাদের মৌল সংখ্যা। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে চতুর্থ পর্যায়ের মৌল সংখ্যা কত, তাহলে দেখো 1 নম্বর পর্যায়ে, 2 নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে, 4 নম্বর পর্যায়ে কতগুলো আছে? 18টা, ঠিক আছে। যদি বলে চতুর্থ পর্যায়ের মৌল সংখ্যা দ্বিতীয় পর্যায়ের মৌল সংখ্যার থেকে কত বেশি, তাহলে চতুর্থ পর্যায়ে আছে 18টা, দ্বিতীয় পর্যায়ে আছে 8টা, কতগুলো বেশি? 18 থেকে 8 বিয়োগ করলে 10, বোঝা গেল। এরকম কিন্তু প্রশ্ন তোমাদের আসবে, ঠিক আছে। তারপর বলছে পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে মৌলসমূহের পর্যায় ও শ্রেণী নির্ণয় করো। কোথায় শিখিয়েছি আমি শিখিয়েছি আমাদের লেকচার নাম্বার 4-এ। মাত্র 7-8 মিনিটের মধ্যে কিন্তু আমি এটা একদম ইজিলি শিখিয়ে দিয়েছি, যেটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই কিন্তু এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর বলছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত কেন। হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলা হয়, এটাও আমি কোথায় শিখেছি? এটা শিখেছি আমার লেকচার নাম্বার 01-এ, ঠিক আছে। হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলি, বা হাইড্রোজেনকে কেন আমি গ্রুপ 1 এবং গ্রুপ 17-র সাথে ঠিক জায়গায় কোন জায়গায় রাখবো সেটা আমি ডিসাইড করতে পারি না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব টিচারদের কিন্তু এটা একটা ফেভারিট কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে টপিক 4 হয়ে গেল। লাস্টটা কি আমাদের লেন্দি অ্যান্ড অর মানে কি তার সাথে কনসেপচুয়াল হতে পারে, অথবা শুধু কনসেপচুয়াল হয়ে গেল, ঠিক আছে। তাহলে এরকম কোয়েশ্চেন থেকে কিন্তু আমি 2 থেকে 3 মার্কস কিন্তু এখান থেকেও আমি এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, দেখো আমাদের মৌলের যে পরমাণু ক্রমাঙ্ক সেটা যদি আমাদের 17 হয়, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলটার অবস্থান নির্ণয় করতে বলছে। অবস্থান বলা মানে পর্যায়ও বলতে হবে, শ্রেণীও বলতে হবে। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো 17 মানে কত? ইলেকট্রন বিন্যাস করতে হবে 2, 8, 7। মোট কতগুলো আমাদের কক্ষ থাকলো? তাহলে 1, 2, 3টে। তাহলে আমি বলবো যে এর পর্যায় কত? এর পর্যায় হচ্ছে আমাদের 3, ঠিক আছে। আর যদি বলি এর শ্রেণী কত, দেখো আমি তাহলে দেখবো শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে। শেষ কক্ষে 7টা আছে, 2 এর থেকে বেশি হলে 10-এর সাথে যোগ করবো, তাহলে 2 এর থেকে বেশি 7, তাহলে আমি কি করবো? 10-এর সাথে যোগ করলে 17, তার মানে শ্রেণী হচ্ছে 17। বলছে এর যোজ্যতা নির্ণয় করতে, তাই তো। যোজ্যতা আমি কি বলেছি? শেষ কক্ষের যে ইলেকট্রন সেটা যদি 4 থেকে বড় হয় তাহলে 8-এর থেকে বিয়োগ করবো, তাহলে 8-এর থেকে বিয়োগ করলে কত হবে? 8 - 7 মানে হচ্ছে 1।
তাহলে এর যোজ্যতা কত 1, ভাঙলে কি হবে -1 কিন্তু এ ভাঙবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে যে ক্ষার ধাতু আর হ্যালোজেনের সাথে মিল এবং অমিল লেখো, ঠিক আছে। এবার ওই যে আমরা যদি ছকটা মনে রাখি, যেটা আমি বলেছিলাম কি আমাদের লেকচার নাম্বার 1-এ, যে আমাদের কি মিল কি কি আছে অমিল কি কি আছে, ওটা পড়লেই তাহলে এই উত্তরগুলো আমি দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে সব থেকে ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে টাইপটা কিন্তু সব টিচারদের ফেভারিট থাকে। তাহলে ফেভারিট কোয়েশ্চেন অফ এক্সামিনার্স, যত আমাদের এক্সামিনার আছে প্রত্যেকের কিন্তু এটা ফেভারিট টাইপ কোয়েশ্চেন। কি বলবে, এ বি সি ডি বলে দেবে, তাদের পরমাণু ক্রমাঙ্ক বলে দেবে, মানে তোমাকে কার্বন বলে দিল না, অক্সিজেন বলে দিল না, তোমাদেরকে কিন্তু নিয়ন বলে দিল না, তার জায়গায় এবিসিডি বলে দিল। এবার তোমাদেরকে এদেরকে সাজাতে হবে, সাজিয়ে কি করতে হবে, তোমাদেরকে ভাবতে হবে যে এদের মধ্যে কার তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি, কার আমাদের ব্যাসার্ধ সব থেকে কম, এগুলো ভাবতে হবে। এখানে তড়িৎ ঋণাত্মকতা দিয়েছে, ঠিক আছে। এরকম ভাবে আমি দুটো কোশ্চেন এখানে দিচ্ছি, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবে। এই যে দুটো কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো টাইপ শেখার জন্য তোমরা কি দেখবে, তোমরা লেকচার নাম্বার 4 দেখবে। এখানে কিন্তু আমি খুব ভালো করে এক্সপ্লেন করেছি এই ধরনের কোশ্চেনগুলো কি করে করতে হবে। মিনিমাম আমি বোধহয় 4 থেকে 5টা কোশ্চেন এরকম করিয়েছি, ঠিক আছে। তাই এইটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে। তাহলে এইগুলোই ছিল তোমাদের কোশ্চেন। এই কটা কোশ্চেনে যদি তোমরা ভালো করে সলভ করে ফেলো, তাহলেই কিন্তু এর মধ্যে থেকে তোমরা তোমাদের স্কুলের পরীক্ষায় কোশ্চেন পেয়ে যাবে। তো কমেন্ট বক্সে বলবে যে এই সাজেশনগুলো কেমন লাগলো, আর এখান থেকে যদি তোমাদের কোনো কোশ্চেনে প্রশ্ন আটকে যায়, তাহলেও কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলতে পারো, আমি তার উত্তর দিয়ে দেবো। আর যদি আমি দেখি যে ডিমান্ড আসছে, যদি বেশি বেশি কমেন্ট পাই, বেশি বেশি লাইক পাই এই ভিডিওতে, যদি আমি কমেন্ট বক্সে দেখি যে তোমাদের সবার মনে হচ্ছে যে এই প্রশ্নগুলোর অ্যান্সার শিট যদি করে তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই, তাহলে তোমাদের ভালো হয়। তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে আমাদের কি লাগবে, আমাদের এর অ্যান্সারের পিডিএফ লাগবে, ঠিক আছে। তো কমেন্ট করবে অ্যান্সার পিডিএফ বলে, তাহলে আমি যদি দেখি যে বেশি কমেন্ট আসছে, সবার প্রয়োজন, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই পিডিএফটা তো দিয়েই দেবো, তার সাথে এর একটা অ্যান্সার শিট বানিয়ে কিন্তু প্রপারলি দিয়ে দেবো, যেটাকে চাইলে তোমরা প্রিন্ট আউট করে কিন্তু পড়তে পারবে, ঠিক আছে। তো কমেন্ট করবে এটা, আর বলবে যে লেকচারটা কেমন লাগলো। তো থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আর অন্যান্য চ্যাপ্টারেরও এরকম ভাবে সাজেশন ভিডিও লাগবে কি লাগবে না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট লেকচারে। টাটা।